ঠিক আছে, তাহলে শুরু করে দিই আস্তে ধীরে। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের এই অধ্যায়ের ৩ নাম্বার ক্লাস। বেশি দূর আগাইতে পারি নাই। তো আজকে আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী কি সেটা আমরা প্রথমেই শিখবো। সুপ্ত যোজনী। তো প্রথমে জানতে হবে সুপ্ত যোজনী জিনিসটা কি। তো সুপ্ত যোজনী জিনিসটা হচ্ছে সর্বোচ্চ যোজনী থেকে, কোনো মৌলের সর্বোচ্চ যোজনী থেকে, কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় অথবা কার্যকর। সক্রিয় অথবা কার্যকর একই জিনিস। তাহলে কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় বা কার্যকর যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে। পার্থক্যকে সুপ্ত যোজনী বলে। এখন কথা হচ্ছে, তাহলে সুপ্ত যোজনী কিভাবে বের করব? তাহলে সুপ্ত যোজনীর সূত্রটা কি? সুপ্ত যোজনী সমান সমান হচ্ছে সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী। সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী। এখন আমি মনে করো যে কোনো একটা যৌগ আগে লিখলাম, তোমার আমি বললাম SO2 সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের সুপ্ত যোজনী কত? সালফারের সুপ্ত যোজনী কত আমি বের করতে বললাম। তো আমি তোমাকে বের করতে বললাম সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের সুপ্ত যোজনী কত, এটা বের করতে বললাম। তো কিভাবে বের করব এটা? কিভাবে বের করব? তো প্রথমে তুমি লিখবা যে সালফার আর অক্সিজেন, তাই না? এখন একটার যোজনী আরেকটার পাশে গিয়ে বসে, এটা তো আমরা জানি। একটার যোজনী আরেকটার পাশে গিয়ে বসে। তো সালফারের যোজনী 2ও হইতে পারে, 4ও হইতে পারে, 6ও হইতে পারে। ধরো তুমি সালফারের যোজনী 2 কাজ করলো, তাহলে সালফারের যোজনী এখানে 2 আসবে। আর অক্সিজেনের যোজনী তো 2, 2 এখানে বসবে, সালফারের পাশে বসবে। তাহলে 2 এবং 2 কাটাকাটি গিয়ে কি আসবে? SO আসবে। এটা কি সালফার ডাইঅক্সাইড আসলো? সালফার ডাইঅক্সাইড হইলো? হইলো না। তাহলে কিভাবে সালফার ডাইঅক্সাইড আসতে পারে? মনে করো সালফারের যোজনী এখন 4 কাজ করলো, তাহলে একটার যোজনী আরেকটার পাশে গিয়ে বসাই দিলাম। এবং অক্সিজেনের যোজনী 2 কাজ করলো, অক্সিজেনের যোজনী তো একটাই, 2। তাহলে এখন কাটাকাটি গিয়ে কত থাকবে? 2 দুগুণে 4, কত আসবে? SO2। SO2। তাহলে খেয়াল করলো সালফারের যোজনী কত কাজ করলো? 4 না? কাটাকাটি কাটাকাটি গিয়ে কি আসলো? SO2 আসলো। সালফারের যোজনী কাজ করলো কত? 2। এবং কাটাকাটি গিয়ে সালফার ডাইঅক্সাইডটা আসলো। আচ্ছা, সালফারের যোজনী 4 কাজ করছে, আমি একটু আগে ভুল বলছি। সালফারের যোজনী 4 কাজ করছে এবং অক্সিজেনের যোজনী হচ্ছে 2 কাজ করছে, সেখান থেকে আমরা সালফার ডাইঅক্সাইড পাচ্ছি। তাহলে এখান থেকে খেয়াল করতে হবে সালফারের যোজনী কাজ করছে কত, সেটা হচ্ছে 4। এই কাজ করছে যত, এটাকে বলা হয় কার্যকর যোজনী। এটাকে বলা হয় কার্যকর অথবা সক্রিয়। তাহলে যত কাজ করবে সেটাই হচ্ছে আমাদের কার্যকর অথবা সক্রিয়। তাহলে এবার সালফার ডাইঅক্সাইড যৌগে সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের সুপ্ত যোজনী বের করব। সালফারের সুপ্ত যোজনী বের করব। আমি সংক্ষেপে লিখি সুপ্ত যোজনী। সর্বোচ্চ যোজনী, সালফারের সর্বোচ্চ কত? 6 না? 6 বিয়োগ 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 হচ্ছে কার্যকর যোজনী। কার্যকর কত? এখানে কাজ করছে কত? 4, বিয়োগ 4। তাহলে কত আসে সালফারের সুপ্ত যোজনী? কত আসে? 2 আসে। সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের সুপ্ত যোজনী আসে হচ্ছে 2। তাহলে ক্লিয়ার আশা করা যায় এটা। নেক্সট আমরা আরো কিছু উদাহরণ প্র্যাকটিস করব। অবশ্যই আরো কিছু উদাহরণ আমরা প্র্যাকটিস করব।
তাহলে যেমন আমি তোমাকে লিখলাম কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড, দেখো এখানে কার্বনের যোজনী 2ও হইতে পারে 4ও হইতে পারে। কার্বনের যোজনী 2ও হইতে পারে 4ও হইতে পারে, আর অক্সিজেনের যোজনী হচ্ছে 2। এখন আমরা দেখব এই কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী কত। কার্বনের সুপ্ত যোজনী সংক্ষেপে লিখতেছি, হ্যাঁ, কার্বনের সুপ্ত যোজনী কত সেটা আমাদের বের করতে বলছে। তাহলে প্রথমে কি করবা, যে যে পরমাণুগুলো আছে ওইগুলো লিখবা, সি আর ও। সি আর ও লিখলা। এবার একটার যোজনী আর একটার পাশে গিয়ে বসে। তাহলে কার্বনের যোজনী মনে করো 2 কাজ করলো, 2। কার্বনের যোজনী তো 2ও হইতে পারে 4ও হইতে পারে। ধরো কার্বনের যোজনী 2 কাজ করলো, তাহলে কার্বনের যোজনী অক্সিজেনের পাশে গিয়ে বসবে, আর অক্সিজেনের যোজনী 2 কার্বনের পাশে গিয়ে বসবে। কাটাকাটি গিয়ে কি থাকবে, কার্বন মনোঅক্সাইড থাকবে না? আমাদের কি যৌগটা কার্বন মনোঅক্সাইড না তো, আমাদের যৌগটা কি কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন মনোঅক্সাইড কিভাবে কার্বন ডাইঅক্সাইড কিভাবে আনবো? দেখো কার্বনের যোজনে যদি 4 কাজ করতো এবং অক্সিজেনের যোজনে যদি 2 কাজ করতো, তখনই তো কার্বন ডাইঅক্সাইড আসবে কাটাকাটি গিয়ে, তাই না? 2 দুগুণে 4, তখনই তো তোমার কার্বন ডাইঅক্সাইড আসবে। কখন? যখন কার্বনের যোজনী কাজ করছে কত, 4। তাহলে এই যে কার্বনের যোজনী কাজ করছে কত, 4। তাহলে এটাই হচ্ছে আমাদের সক্রিয় যোজনী অথবা কার্যকর যোজনী। তাহলে যে যোজনীটা আমাদের কাজ করতেছে সরাসরি, সেটা হচ্ছে সক্রিয় অথবা কার্যকর যোজনী। সক্রিয় অথবা কার্যকর যোজনী। আর কার্বনের সর্বোচ্চ কত, সর্বোচ্চ তো 4। তাহলে এবার সুপ্ত যোজনী বের করবা, কার্বনের সুপ্ত যোজনী। কার্বনের সুপ্ত যোজনী কত আসবে, সর্বোচ্চ সর্বোচ্চ কত, 4। কার্বন ডাইঅক্সাইডে কত কাজ করছে, 4 কাজ করছে। তাহলে সুপ্ত যোজনী কত আসে, 0 আসে। সুপ্ত যোজনী আসে হচ্ছে 0। এইভাবে হচ্ছে সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনী বের করে। তো এবার আরো কিছু উদাহরণ দেখি, যেমন হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইড এইটারটা দেখব। এইখানে সালফারের সুপ্ত যোজনী কত সেটা বের করব। সালফারের সুপ্ত যোজনী কত সেটা আমরা বের করব। তাহলে এখন SO3 যে আছে এখানে, তো প্রথমে আমরা লিখবো S আর হচ্ছে O। তো এটা আগে মুখস্থ রাখতে হবে যে সালফারের যোজনী 2ও হইতে পারে 4ও হইতে পারে 6ও হইতে পারে। অক্সিজেনের যোজনী হচ্ছে 2 হয়। তো সালফারের যোজনী এখানে কত কাজ করলে SO3 আসবে? সালফারের যোজনী যদি 6 কাজ করে এবং অক্সিজেনের যোজনী হচ্ছে 2, কাটাকাটি গিয়েই তো SO3 আসবে, তাই না? 3 দুগুণে 6, কাটাকাটি গিয়েই তো SO3 আসবে। এটা কিন্তু তোমাকে গেস করতে হবে যে কত ছিল আগে। তার মানে কাজ করছে কত, 6 না? এটা হচ্ছে কার্যকর অথবা সক্রিয়। কার্যকর অথবা হচ্ছে সক্রিয়। তাহলে এবার কার্বনের সুপ্ত যোজনী বের করব। কার্বনের সুপ্ত যোজনী, সরি কার্বন না তো, এটা সালফার। সালফারের সুপ্ত যোজনী, সালফারের সুপ্ত যোজনী হলো সালফারের সর্বোচ্চ যোজনী কত, 6। 6 বিয়োগ কার্যকর যোজনী, কার্যকর যোজনী কত, সালফার ট্রাইঅক্সাইডে কত যোজনী কাজ করছে, 6। তাহলে 6 বাদ দিয়ে দিবা। তাহলে সুপ্ত যোজনী কত, 0। তাহলে সুপ্ত যোজনী কত আসতেছে, 0 আসতেছে। সুপ্ত যোজনী 0 আসতেছে। এবার মনে করো আরেকটা দিলাম, যেমন কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী কত? কার্বন মনোঅক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী কত? আগে তুমি কার্বন লিখবা, কার্বন আর অক্সিজেন লিখবা। এখন কার্বনের যোজনী 2ও হইতে পারে 4ও হইতে পারে, আর অক্সিজেনের যোজনী 2 হইতে পারে। এখন কার্বনের যোজনী মনে করো 4 কাজ করলো, অক্সিজেনের যোজনী কত, 2। কাটাকাটি গিয়ে কি কার্বন মনোঅক্সাইড আসবে? আসবে না, কার্বন ডাইঅক্সাইড চলে আসবে, তাই না? CO2 চলে আসবে কাটাকাটি গিয়ে। তাহলে কার্বনের যোজনী কাজ করবে কত, 2। অক্সিজেনের যোজনী কত, 2। একটাটা আরেকটার পাশে বসে। তাহলে এখন কাটাকাটি গিয়ে কি আসবে, কার্বন মনোঅক্সাইড আসবে। তাহলে খেয়াল করো কার্বনের যোজনী কাজ করছে কত, 2 না? এটা হচ্ছে আমাদের সক্রিয় বা কার্যকর। এটা হচ্ছে আমাদের সক্রিয় বা কার্যকর। তাহলে এখন সুপ্ত যোজনী কত, কার্বনের সুপ্ত যোজনী কোথায়, কার্বন মনোঅক্সাইডে।
কার্বন মনোক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী হচ্ছে, কার্বনের সর্বোচ্চ যোজনী কত 4, সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিব, সক্রিয় যোজনী বা কার্যকর যোজনী হচ্ছে 2, এটা বাদ দিয়ে দিব, তাহলে সুপ্ত যোজনী চলে আসছে হচ্ছে 2, সুপ্ত যোজনী চলে আসছে হচ্ছে 2। এরপরে মনে করো আমি লিখলাম FeCl3, 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 এই যৌগে আয়রনের সুপ্ত যোজনী কত, আয়রনের সুপ্ত যোজনী কত, এটা বের করতে বললাম। তো কি করবা তুমি, আগে আগে তুমি জিনিসগুলো লিখবা, সেটা হচ্ছে একটা হচ্ছে আয়রন আর একটা হচ্ছে ক্লোরিন, লিখলা। এবার আয়রনের যোজনী কত, আয়রনের যোজনী 2ও হইতে পারে 3ও হইতে পারে, 2ও হইতে পারে 3ও হইতে পারে, আর ক্লোরিনের যোজনী হচ্ছে 1, ক্লোরিনের যোজনী হচ্ছে 1। তাহলে একটার যোজনী আরেকটার পাশে গিয়ে বসে, তুমি খেয়াল করো যোগটা কেমন, FeCl3, তার মানে আয়রনের যোজনী কাজ করছে কত 3, একটার যোজনী আরেকটার পাশে গিয়ে বসছে। আর ক্লোরিনের যোজনী এখানে 1, দিলেও যা না দিলেও তা, কোনো সমস্যা নাই। তাহলে এইখানে আয়রনের যোজনী কাজ করছে কত 3, তাহলে এটা হচ্ছে আয়রনের সক্রিয় যোজনী, সক্রিয় বা কার্যকর। এখন কথা হচ্ছে সুপ্ত যোজনী কত, সুপ্ত যোজনী হইল সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিয়ে দিবা। সর্বোচ্চ কত হয় আয়রনের, আয়রনের সর্বোচ্চ হয় 3, 3, 3 থেকে কার্যকর কত, এখানে কাজ করছে কত 3, 3 বাদ দিয়ে দিবা, তাহলে 0। এবার এটা করো তো, FeCl2, এটা করো, FeCl2 যৌগে আচ্ছা FeCl2 যৌগে আয়রনের সুপ্ত যোজনী বের করো, করো তো এটা। পারতেছো এটা? হ্যাঁ হ্যাঁ মুয়াজ বলো, মেসেজ খেয়াল করি নাই, বলো। মুয়াজ বলো। আর কয়েকটা করাইয়া তারপর করতে দেন। আচ্ছা কেন বুঝো নাই? আচ্ছা আর দু একটা করাই, হ্যাঁ। দু একটা করাই। ধরো তোমাকে বলছে PCl3, এই যৌগে এই যৌগে ফসফরাসের ফসফরাসের সুপ্ত যোজনী কত, ফসফরাসের সুপ্ত যোজনী কত, এই যৌগে ফসফরাসের সুপ্ত যোজনী কত। তাহলে এবার তুমি ফসফরাসটা লিখবা এবং ক্লোরিনটা লিখবা। এবার তোমাকে যোজনী জানতে হবে, ফসফরাসের যোজনী কত হইতে পারে, 3ও হইতে পারে, উত্তেজিত অবস্থায় 5ও হইতে পারে, আর ক্লোরিনের যোজনী হচ্ছে 1 হয়। ঠিক আছে, তাহলে আমরা কি জানি একটার যোজনী আরেকটার পাশে গিয়ে বসে, তাই না? তাহলে এখানে ফসফরাসের যোজনী কত কাজ করলে আহ, কত কাজ করছে কিভাবে বুঝবো? ধরো যে ফসফরাসের যোজনী 5 কাজ করলো, 5, তাহলে ওর যোজনী এই পাশে গিয়ে বসবে। আমার যৌগটা কি এরকম না তো? তাহলে ফসফরাসের যোজনী কত কাজ করবে এখানে, 3 কাজ করবে, 3, 3। যদি ফসফরাসের যোজনী 3 কাজ করে তখন এই যে এখানে হচ্ছে 3 আসবে, একটার যোজনী আরেকটার পাশে গিয়ে বসে। এখন ক্লোরিনের যোজনী কত, 1, 1 ফসফরাসের আগে গিয়ে বসবে। এখন 1 দিলেও যা না দিলেও তাই, কোনো অসুবিধা নাই, হ্যাঁ। তাহলে এখন তুমি খেয়াল করো যে ফসফরাসের যোজনী কাজ করলো কত এখানে, 3, এটা হচ্ছে কার্যকর, এটা হচ্ছে আমাদের কার্যকর অথবা সক্রিয়। এবার আমাদের সুপ্ত যোজনী বের করার সূত্র কি ছিল, যে ফসফরাসের সুপ্ত যোজনী, ফসফরাসের সুপ্ত যোজনী কি ছিল, সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চ যোজনী বিয়োগ হচ্ছে কার্যকর যোজনী, বিয়োগ হচ্ছে কার্যকর যোজনী। সর্বোচ্চ কত ফসফরাসের, সর্বোচ্চ হচ্ছে 5, সর্বোচ্চ হচ্ছে 5, বিয়োগ কার্যকর কত, এখানে কাজ করছে কত 3, বিয়োগ 3, এটাই হচ্ছে সুপ্ত যোজনী, সুপ্ত যোজনী। আচ্ছা এটা স্কুলে শিখাইছে না সুপ্ত যোজনী বের করা, জানাও তো।
সুপ্ত যোজনী বের করা শিখাইছে না? মনে হয়? হাই হাই, ভুলে গেছো? সামনে তোমাদের এক্সাম। এবার একটু আগে তোমাকে যেটা করতে দিছিলাম, দেখো আমি আরেকটা দেখাই দিই, লাস্ট এটা। PCl5, PCl5 এই যৌগে ফসফরাসের সুপ্ত যোজনী কত? একটা এমসিকিউ কিন্তু আসবে সুপ্ত যোজনী থেকে, এটা বলা যায় 100%। PCl5 যৌগে ফসফরাসের সুপ্ত যোজনী কত? PCl5 যৌগে ফসফরাসের সুপ্ত যোজনী কত? কিভাবে বের করব? প্রথমে ফসফরাস লিখবো এবং ক্লোরিন লিখলাম। ফসফরাসের যোজনী 3ও হইতে পারে, 5ও হইতে পারে, আর ক্লোরিনের যোজনী হচ্ছে 1 হবে। তো আমি গত ক্লাসে শিখাইলাম যে একটার যোজনী অন্যটার পাশে গিয়ে বসে। তাহলে PCl5-এ খেয়াল করো তো, PCl5-এ ফসফরাসের কত যোজনী কাজ করছে? ফসফরাসের যোজনী অবশ্যই 5 কাজ করছে, তাই PCl5 হইছে। আর ক্লোরিনের যোজনী হচ্ছে 1, 1 দিলেই কি না দিলেই কি? তো একটার যোজনী আরেকটার পাশে গিয়ে বসাইলাম। তো এখানে খেয়াল করো ফসফরাসের কত যোজনী কাজ করলো? 5। এটাই তো কার্যকর বা সক্রিয়। এখন সুপ্ত যোজনী কিভাবে বের করবা? সুপ্ত যোজনী, ফসফরাসের সুপ্ত যোজনী কিভাবে বের করবা? সুপ্ত যোজনী হইল সর্বোচ্চ থেকে কার্যকর যোজনী বাদ দিয়ে দিবা। ফসফরাসের সর্বোচ্চ কত? 5 হয়, সর্বোচ্চ 5 হয়। এখানে কাজ করছে কত? 5, 5, তাহলে 0। তাহলে PCl5 যৌগে ফসফরাসের সুপ্ত যোজনী হচ্ছে 0। PCl5 যৌগে ফসফরাসের সুপ্ত যোজনী হইল 0। ওকে ওকে ওকে। এবার একটু পরীক্ষা। নিচের কোন যৌগগুলা অসম্ভব? নিচের কোন যৌগ সম্ভব নয়? নিচের কোন যৌগ সম্ভব নয়? আমি এখানে লিখলাম PCl3, NCl3, PCl5, NCl5, SO3, S2O3, তারপরে বললাম SO4। তো এখান থেকে তোমার বের করতে হবে হচ্ছে কোন যৌগগুলা বানানো সম্ভব না। এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4, 5, 6, 7। কোন যৌগগুলা বানানো সম্ভব না এটা কমেন্টে জানাও, লিখো কোন যৌগগুলা সম্ভব না। আমি আগেই বলে রাখি, ফসফরাসের যোজনী 3 হইতে পারে, 5 হইতে পারে, নাইট্রোজেনের যোজনী 3 হইতে পারে, তারপরে হচ্ছে সালফারের যোজনী 2 হইতে পারে, 4 হইতে পারে, 6 হইতে পারে, অক্সিজেনের যোজনী 2, আর ক্লোরিনের যোজনী হচ্ছে 1। এগুলো কি লিখলাম? এগুলো হচ্ছে যোজনী লিখলাম, যোজনী। তো আরেকটা জিনিস মনে রাখবে, একটার যোজনী আরেকটার পাশে গিয়ে বসে। এখন আমাকে জানাও কোন যৌগগুলো সম্ভব না, কমেন্টে জানাও, নাম্বার দিয়ে জানাও যে 1, 2, 3 এগুলো সম্ভব না, মানে কোন যৌগগুলো গঠন করা সম্ভব না, দ্রুত জানাও। কোন যৌগগুলো গঠন করা সম্ভব না? হ্যাঁ হ্যাঁ, তোমার সাউন্ড আমি স্পষ্ট। আচ্ছা লিখছো, দেখি নাই আমি। আচ্ছা 5, 6, 7 না, সম্ভব না। 5, 6, 7। আচ্ছা 4 নাম্বার কি সম্ভব? একটার যোজনী আরেকটার পাশে গিয়ে বসে, নাইট্রোজেনের যোজনী কি 5 হওয়া সম্ভব? দেখো NCl5 যে লিখছি আমি, নাইট্রোজেনের যোজনী 5, ক্লোরিনের যোজনী 1।
একটার যোজনী আরেকটার পাশে গিয়ে বসে। নাইট্রোজেনের যোজনী তো 5 হওয়া সম্ভব না, তার মানে 4 নাম্বার যৌগ গঠন করা সম্ভব না। PCl3 যৌগ গঠন করা সম্ভব। ফসফরাসের যোজনী 3, ক্লোরিনের যোজনী হচ্ছে 1। 1 দিলেই কি না দিলেই কি, তাই না? তাহলে এটা কি সম্ভব। এখানে দেখো নাইট্রোজেনের যোজনী কত কাজ করছে, 3, তাহলে এই যৌগ গঠন করা সম্ভব। ফসফরাসের যোজনী 5 কাজ করছে, সম্ভব এটা? ফসফরাসের যোজনী 5 হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। আচ্ছা SO3, SO3 মানে কি সালফার ট্রাইঅক্সাইড, SO3। SO3 যৌগে সালফারের কত যোজনী কাজ করছে সেটা আমরা কিভাবে বুঝবো? প্রথমে সালফার লিখবো, পরে অক্সিজেন লিখবো। এখন অক্সিজেনের যোজনী হচ্ছে 2, 2। এখন সালফারের যোজনী এখানে কত 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 দিলে কাটাকাটি করে 3 আসবে। সালফারের যোজনী আমি যদি এখানে 6 দিই তাহলে 3 দুগুণে কাটাকাটি করে SO3 আসবে। তার মানে সালফারের যোজনী কত কাজ করে এখানে 6। সালফারের যোজনী কি 6 হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। তাহলে এই যৌগটাও গঠন করা সম্ভব। তারপরে দেখো H2O3, সালফার H2O3, এটা কি সম্ভব কিনা দেখবো। প্রথমে লিখবো সালফার এবং অক্সিজেন লিখলাম, মানে যে দুইটা পরমাণু থাকবে পরমাণু ওই দুইটা লিখবো আগে, প্রতীকগুলো আগে লিখবো। লেখার পর এখন যোজনী বসাবো। অক্সিজেনের যোজনী হচ্ছে 2, 2। এখানে যে 3 দিলাম, 3 দেওয়া আছে এখানে, সালফারের যোজনী কি 3 হইতে পারে যে 3 আমি এখানে দিব? সালফারের যোজনী 2, 4 হয়, 3 হয় না, তার মানে এটা সম্ভব না। আচ্ছা SO4, এটা কি সম্ভব দেখবো আমরা এখন। SO4 প্রথমে লিখবো সালফার এবং হচ্ছে অক্সিজেন। সালফারের যোজনী কত কত কাজ করতে পারে? 2, 4, 6 কাজ করতে পারে। আগে বলো অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী হচ্ছে 2, 2। এখন সালফারের যোজনী এখানে কত কাজ করলে 4 আসবে, কাটাকাটি করে 4 আসবে। সালফারের যোজনী যদি এখানে 8 কাজ করে, 8, তাহলে এই যে 4 দুগুণে 8 SO4 আসবে, তাই না? SO4 আসবে। কিন্তু সালফারের যোজনী কি 8 হওয়া সম্ভব? সালফারের যোজনী তো মাত্র 2 আর 4 আর 6, 8 হওয়া সম্ভব না, তার মানে এই যৌগ গঠন করাও সম্ভব না। এই যৌগ গঠন করাও সম্ভব না। ঠিক আছে, কিন্তু সাবধানে করতে হবে। তাহলে কি বললাম? তোমাদের এরকম একটা প্রশ্ন আসে যে PCl5 গঠন সম্ভব হলেও হ্যাঁ বলো। বলো বলো। না, নাইট্রোজেনের যোজনী 5 হওয়া সম্ভব না। তোমাদের আমি গত ক্লাসে দেখাইছিলাম তো যে নাইট্রোজেন কিন্তু উত্তেজিত হইতে পারে না, কারণ এর পরে তো আর অরবিটাল নাই। দেখাইছিলাম তো। নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, বইতে 5 দেওয়া মানে ভুল। নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। নাইট্রোজেনের যোজনী 5 বলছে। আচ্ছা দাঁড়াও দেখি। ওয়ালাইকুম আসসালাম। তোমার তো খোঁজ খবরই পাওয়া যায় না। কি সার্চ দিলাম আর কি আসলো? যোজনী, যোজনের ইংরেজি কি আমি ভুলে গেছি। যোজনের ইংরেজি কি? ভ্যালেন্সি, মেবি। নাইট্রোজেন ভ্যালেন্সি। এখানে বলছে নাইট্রোজেনের ভ্যালেন্সি হচ্ছে 3 এবং 5। 5 হওয়া তো সম্ভব না, 5 হয় না। আচ্ছা দাঁড়াও।
এই যে এখানে লিখা আছে দেখো, ভ্যালেন্সি অফ নাইট্রোজেন, এই যেখানে লিখা আছে, আমি তোমাদের স্ক্রিনশট দিচ্ছি। এই জায়গায় ভ্যালেন্সি অফ নাইট্রোজেন 3, মানে নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, আর 5 হিসাবে কাজ করে যখন তারা জটিল যৌগ গঠন করে। হ্যাঁ, যখন তারা জটিল যৌগ গঠন করে বা এটা ইন্টারে গিয়ে শিখবা, এটাই আমাদের এখন নাই। এখন মনে রাখবা যে নাইট্রোজেনের যোজনী 5 হইতে পারে না, 3 পর্যন্তই সীমাবদ্ধ। ইন্টারে গিয়ে আবার ভিন্নভাবে শিখবা। ভ্যালেন্সি অফ নাইট্রোজেন হচ্ছে 3, নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। বইতে 5 দেওয়া আছে। বইয়ের কোথায় 5 দেওয়া আছে, আমাকে ছবি দিতে পারবা? বের করো তো একটু। ওকে ওকে, দেখাও। আচ্ছা, বইতে 3 আর 5 দুইটাই দেওয়া আছে। আচ্ছা, একটু ওয়েট। আমার জানা মতে এসএসসি লেভেলে 5 হিসাব করা হয় না। দেখো, আমি তোমার ব্যাখ্যা দিতেছি, হোয়াটসঅ্যাপে ব্যাখ্যা দিতেছি। NCl5 গঠন করা সম্ভব না, কারণ নাইট্রোজেনের বাইরের কক্ষপথে ডি অরবিটাল নাই, না থাকার কারণে 5টি ক্লোরিন পরমাণুর সাথে বন্ধন তৈরি করতে পারে না। NCl5 গঠন হইতে পারে না। তাহলে NCl5 যদি গঠন হইতে না পারে, NCl5 NCl5 এর ভিতরে তো নাইট্রোজেনের যোজনী 5 কাজ করতেছে, তাহলে 5 হইল না কেন? হ্যাঁ হ্যাঁ, বলো।
আচ্ছা ঠিক আছে, আছো আছো এখানে আছো নাকি হোয়াটসঅ্যাপে আছো? হ্যালো। ওকে ওকে, তাহলে আপাতত এটা মনে রাখো, আমি এটা নিয়ে পরে ভাববো, এখন না। আপাতত এটা মনে রাখো যে PCl5 গঠন সম্ভব হলেও NCl5 গঠন সম্ভব হয় না, গঠন সম্ভব হয় না। দেখো, PCl5 গঠন সম্ভব হলেও NCl5 গঠন সম্ভব হয় না, বাট N2O5 নামে একটা যৌগ আছে। এটা হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড, নাইট্রোজেন পেন্টা অক্সাইড। দেখো, এটা হচ্ছে নাইট্রোজেনের একটা অক্সাইড, নাইট্রোজেনের একটা অক্সাইড এইখানে। তো এটা নিয়ে আমরা পরে একটু আলোচনা করব, পরে আলোচনা করব, আপাতত না। তাহলে PCl5 গঠন সম্ভব হলেও NCl5 গঠন সম্ভব হয় না। তো এখানে তোমাকে ব্যাখ্যা দিতে হবে যে নাইট্রোজেনের ফাঁকা ডি অরবিটাল নেই, নাইট্রোজেনের ফাঁকা ডি অরবিটাল নেই। যেমন ফসফরাস, নাইট্রোজেনেরটা লিখি। ফসফরাসের যোজনী কিভাবে 5 হয় সেটা কিন্তু আমরা দেখেছি, ফসফরাসের যোজনী কিভাবে 5 হয় সেটা আমরা দেখেছি, হ্যাঁ। আর NCl5 এর যোজনী, নাইট্রোজেনের যোজনী NCl5 এ 5 কেন কাজ করে না সেটা আমরা দেখবো এখন, ঠিক আছে? তো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখো। নাইট্রোজেন 7, 1s2, 2s2, 2p3, তাহলে কয়টা হলো? 7টা। তো এবার আমি এটার অরবিটাল চেক করব, যে এটার অরবিটাল চেক করে দেখবো যে কি অবস্থা, এটার অরবিটাল চেক করব। তো অরবিটাল যখন চেক করব তাহলে দুইটা অরবিটাল অঙ্কন করতে হবে, একবার s অরবিটাল আর একবার হচ্ছে p অরবিটাল। তাহলে ইলেকট্রনগুলো প্রথমে সিঙ্গেল সিঙ্গেল যাবে, এখানে 2s, এখানে হচ্ছে 2p। ইলেকট্রন সিঙ্গেল সিঙ্গেল যাবে, কয়টা আছে মোট? 5টা। 1, 2, 3, 4, 5। তাহলে দেখো, এই জায়গায় বিজোড় ইলেকট্রন কয়টা? বিজোড় ইলেকট্রন হচ্ছে 3টা। তার মানে এখানে একটা একটা করে ইলেকট্রন আসতে পারবে, অবশ্যই এখানে আরেকটা একটা করে ইলেকট্রন কি করতে পারবে? আসতে পারবে। এখন একটা করে যে ইলেকট্রন আসবে, তোমার প্রত্যেকটা ক্লোরিনের, তাহলে এখানে তুমি খেয়াল করো যে এখানে একটা একটা করে ইলেকট্রন আসতে পারবে এবং বন্ধন গঠন করতে পারবে। তাহলে কয়টা ক্লোরিনের ইলেকট্রন আসতে পারবে? এখানে 3টা ক্লোরিনের ইলেকট্রন আসতে পারবে, বাট আমার কাছে ক্লোরিন কয়টা দিছে? এখানে 5টা। তাহলে কি সম্ভব হইলো? হইলো না। তুমি আরেকভাবে বলতে পারো যে এখানে আহ, এখানে তোমার বিজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3, বিজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3। দেখো, 1, 2, 3, বিজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3। আচ্ছা, ধরো নাইট্রোজেন এবার উত্তেজিত হইলো, মানে এই জায়গাতে ঝামেলা লাগলো। ঝামেলা হওয়ার ফলে কি হবে? এখান থেকে ইলেকট্রন জাম্প করে অন্য জায়গায় চলে যাবে, এখান থেকে ইলেকট্রন জাম্প করে অন্য অরবিটালে চলে যাবে। বাট 2s, 2p, এরপরে কি 2d অরবিটাল কি আছে? 2d অরবিটাল কি সম্ভব? 2 নাম্বার শক্তি স্তরের ডি অরবিটাল কি আছে? নাই। তাহলে 2 নাম্বার শক্তি স্তরে যেহেতু ডি অরবিটাল নাই, তাহলে ইলেকট্রন তো এখান থেকে নড়াচড়া করতে পারবে না। তো ইলেকট্রন নড়াচড়া করতে পারবে না, তার মানে বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টাই থাকবে? 3টাই থাকবে। তো বিজোড় ইলেকট্রন সংখ্যা 3 থাকার কারণে যোজনী তো 3 হচ্ছেই। যোজনী কত? যোজনী হচ্ছে 3 হচ্ছে। বিজোড় ইলেকট্রন সংখ্যা থাকার কারণে যোজনী হচ্ছে কি হচ্ছে? যোজনী 3 হচ্ছে। তো এখন যোজনী 3 মানে কি? আমার যৌগটা কেমন? NCl5। তো প্রথমে নাইট্রোজেন এবং ক্লোরিন যখন যৌগ গঠন করতে যাবে, নাইট্রোজেনের যোজনী কত? 3, 3 এখানে এখানে বসবে। আর ক্লোরিনের যোজনী কত? 1, 1 এখানে বসবে। তাহলে কত আসবে? NCl3 আসবে, NCl3 আসবে। NCl5 সম্ভব হচ্ছে না, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই যে একটু আগে যে কারণটা লিখলাম, যে 2s, 2p, এরপরে কি কোনো ডি অরবিটাল আছে? 2d অরবিটাল কি সম্ভব? ফাঁকা কোনো ডি অরবিটাল আছে? আসলে ডি অরবিটালের অস্তিত্বই নাই, ফাঁকা ডি অরবিটাল তো দূরের কথা। 2 নাম্বার শক্তি স্তরে তো কোনো ডি অরবিটালই নাই। তাহলে ডি অরবিটাল না থাকলে ইলেকট্রন তো এখানে মুভ করতে পারবে না।
ইলেকট্রন যদি মুভ করতে না পারে তার মানে ক্লোরিন বসার কিন্তু আর জায়গা নাই, তার মানে 5টা ক্লোরিন কিন্তু বসতে পারবে না। তার মানে NCl5 গঠন করা সম্ভব না। কেন? কারণ ফাঁকা ডি অরবিটাল নেই, তো ফাঁকা ডি অরবিটাল না থাকার কারণে NCl5 গঠন সম্ভব না, কিন্তু NCl3 গঠন সম্ভব। খেয়াল করে যেখানে তিনটা ঘর খালি আছে, 3টা ঘরে 3টা ক্লোরিন আসতে পারবে। কিভাবে আসে সেটা তোমরা ইন্টারে গিয়ে শিখবা, এখন না। তো এই 3টা খালি খালি ঘরে 3টা ক্লোরিন আসতে পারবে চাইলে। 5টা কি আসতে পারবে? 5টা আসার তো কোনো জায়গাই নাই। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে 5টা আসার জায়গা আছে। ফসফরাসের ক্ষেত্রে কি আছে? 5টা আসার জায়গা আছে। কেমন? মনে করো ফসফরাস কেমন হয়? 16 1:2, ফসফরাস তো 15, 1:2, 2:2, 2p6, 3:2, 3p3, 3:2, 3p3। তাহলে এবার শেষ যে কক্ষপথটা আছে সেটা একটু অঙ্কন করো। এটা কিন্তু দেখাইছি অলরেডি, কিন্তু আগেও দেখাইছি। 3s 3p, মোট কয়টা ইলেকট্রন আছে? 5টা। সিঙ্গেল সিঙ্গেল যাবে, 1 2 3 4 5। দেখো এখন মনে করো ফসফরাসটা উত্তেজিত হয়ে গেল। আচ্ছা, 3s আছে, 3p আছে, এরপরে কি 3dও আছে না? রুম কিন্তু আছে, 3 নম্বর শক্তি স্তরে কিন্তু ডি অরবিটাল আছে, কিন্তু আগের আগে কি ছিল? 2 নম্বর শক্তি স্তর। 2 নম্বর শক্তি স্তরে কি ডি অরবিটাল আছে? 2d কি আছে? নাই, খালি নাই। কিন্তু এখন কি 3 নম্বর শক্তি স্তরে 3d অরবিটাল আছে, খালি আছে, খালি ডি অরবিটাল আছে। তাহলে এখন যদি ফসফরাস উত্তেজিত হয়, ফসফরাস উত্তেজিত হলে কেমন হবে? এখানে ডি অরবিটালটাও এখন আঁকাইতে হবে। এটা হচ্ছে আমাদের 3s 3p, আর এটা হচ্ছে 3d। তাহলে এবার ফসফরাস কি হইলো? উত্তেজিত হইলে কি হবে? মানে যে এখানে তোমার ঝামেলা লাগলো, মনে করো এখানে ঝামেলা লাগলে একটা ইলেকট্রন চলে যাবে। একটা ইলেকট্রন কোথায় চলে যাবে? এই যে খালি রুমে চলে আসবে। এখন দেখো 5টা বিজোড় ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে। বিজোড় ইলেকট্রন কতগুলো হয়ে গেছে? 5টা। বিজোড় ইলেকট্রন কয়টা হয়ে গেছে? 5টি। তাহলে বিজোড় ইলেকট্রন যে 5টি হইলো, এখানে বিজোড় ইলেকট্রন যে এখানে 5টা হইলো, এখন প্রত্যেক রুমে একটা একটা করে খালি আছে না ইলেকট্রন? এই প্রত্যেক 5 রুমে 5টা ক্লোরিন এসে বসতে পারবে। 5 রুমে 5টা ক্লোরিন এসে বসতে পারবে, তার মানে PCl5 গঠন করা কি হচ্ছে? সম্ভব হচ্ছে। PCl5 গঠন করা সম্ভব হচ্ছে, বাট NCl5 গঠন করা সম্ভব না, কারণ এখানে তো উত্তেজিত হওয়ার জায়গাই নাই, অরবিটাল খালি নাই। উত্তেজিত হওয়ার জায়গা নাই, অরবিটালও কি নাই? খালি নাই। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, এটা পড়বা। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, পড়বা এটা। আচ্ছা, এরপরে কি টপিক আছে? সুপ্ত যোজনী দেখলাম, যৌগমূলক দেখেছি, যোজ্যতা ইলেকট্রন দেখেছি, আণবিক সংকেত, গাঠনিক সংকেত, এগুলো তো দেখেছি, খুচরা জিনিস। আচ্ছা, এরপরে আমাদের কি আয়নিক বন্ধন আছে, তাই না? আয়নিক বন্ধন। খুচরা টপিক কি শেষ, না আরো কিছু আছে? আর কিছু থাকতে পারে। আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন কারা তৈরি করে? ও, আজকে এই পর্যন্তই রাখবো। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।